নমস্কার, আমি ভাস্কর গাঙ্গুলি। সন্তানকে ভালোবাসা পিতামাতার অধিকারের মধ্যেই পড়ে, কিন্তু কেউ কেউ বুঝতে পারেন না সেই অধিকারের সুতো কখন ছেড়ে দিতে হবে। সেই না ছাড়তে পারা সুতোর গিঁট কখন যে সন্তানের জীবনে ফাঁসির দড়ি হয়ে ওঠে তা পিতামাতার অবধ্যই থাকে। তখন হা হুতাশ বৃথা যায়। সেই রকমই এক গল্প আমাদের এ সপ্তাহের নিবেদন, একা এবং একা। রচনা আমার নিজের, পাঠে থাকছেন শ্রীমতী রাকা সান্যাল। আর এই গল্পে ব্যবহৃত রবীন্দ্রনাথের গানটি গেয়েছেন শ্রীমতী নহলী বন্দ্যোপাধ্যায়। শুরু করছি আমাদের এই সপ্তাহের নিবেদন, একা এবং একা। এই অঞ্চলটাতে আগে এত বসতি ছিল না। যতদিন যাচ্ছে নতুন নতুন বাড়ি আর নতুন নতুন লোকের ভিড়। ডোবাগুলো তো সব কবেই বুঝে গেছে প্রমোটারের দৃষ্টি খিদেতে। শুধুমাত্র অতসীর বাড়ির উল্টো দিকের এই ঝিলটা জলাশয় বাঁচাও কমিটির তৎপরতায় এখনো টলটলি। কিছুদিন আগে সেটার পাড়গুলো রঙিন পাথর দিয়ে বাঁধিয়ে আলো লাগানো হলো। রোজ সকালে সেখানে ভিড় করে স্বাস্থ্যলোভী মানুষের দল। বিকেল হতে না হতেই স্কুল কলেজ ফেরতা ছেলে মেয়ে দল পাকায়। তার একটু পরেই আসে এক পাল বুড়ো বুড়ি, আর একটু রাতের দিকে বাইক বাহন নিয়ে সোনপাপড়ি রঙা চুলে অতি আধুনিক কিছু ছেলে মেয়ে। তাদের হাহা হিহি আর ততোধিক চিৎকার করে অশ্রাব্য গালিগালাজে কান পাতা দায় হয়। কেউ কিছু বলেও না। আসলে আজকাল মানুষের নির্বিবাদে বাঁচতে বাঁচতে প্রতিবাদের শক্তিটাই বোধহয় হারিয়ে গেছে। অবশ্য আগেও যেটা ছিল তা নয়। যদি প্রতিবাদের ভাষা থাকতো তাহলে কি আর কালীঘাটের সেই মস্ত তিনতলা বাড়ি ছেড়ে ওদের এই এঁদো পচা এলাকায় আসতে হতো? এই ঘুঘুটাকা দুপুরটাই যে ঝিলটার একটু শান্তিতে জিরোনোর সময়, সাথে অতসীরও। এই সময়টাই ওরা দুজন বন্ধু হয়, কথা হয় মনে মনে। এক চিলতে বারান্দার গ্রিলের এধারে মধ্য 50-এর অতসী, আর রাস্তার ওপারে আগুন গরমে জ্বলতে থাকা ঝিলটা। কে জানি, হয়তো দুজনেরই জীবনটা শুধু মেনে নেওয়া আর মানিয়ে নেওয়ার পরিমণ্ডলেই আটকে আছে। মধ্যদিনের গনগনে আছে যে তাপের সৃষ্টি, তাকে বুকে প্রতিনিয়ত শুষে নিচ্ছে ঝিলটা। আর জীবনের নানান ঘাত প্রতিঘাতের দগ্ধতা সারা জীবন ধরে যে জ্বালার জন্ম দিয়েছে তা ধারণ করেছে অতসী। বড় মিল খুঁজে পায় ও এই ঝিলটার সাথে। তাই তো একান্তে মনের কথা বলার সঙ্গী করেছে তাকে। সেই ওর মধ্যবেলার সই, যার কাছে গোপন কথা পাঁচকান হবার ভয় নেই। দুই ছেলের পর যখন বাবা মার একটু বেশি বয়সে অতসী জন্মায়, তখন আদর করে বাবা নাম দিয়েছিলেন অতসীলতা। সে লতা শুধুমাত্র স্কুল কলেজের সার্টিফিকেট আর ব্যাংকের কাগজপত্রেই জড়িয়ে আছে। আসলে জীবনে সবার কাছে শুধুই অতসী। অবশ্য একজন ছিল যে তাকে আড়ালে আবডালে অতসীলতা বলেই ডাকত। সেই বলেছিল অতসীলতা রবীন্দ্রনাথের এক মেয়ের নাম। কেমন আছে আজ সে কি জানি। 32 বছর হয়ে গেল, তার কোনো খবর পাইনি ও। বাবা মার অত্যধিক আদর আর সারাক্ষণ আগলে রাখা স্নেহে বড় হয়েছে অতসী। এখন মনে হয় এত আগলানোর ভয়াবহ মূল্য অতসীকেই সারা জীবন ধরে চুকিয়ে যেতে হলো। কি লাভ হলো তাতে তার? এই অসম্ভব আগলানোর কুফলে তাদের সারা জীবনটা কি ছাড়খাড় হয়ে গেল না? কতগুলো জীবন
সে স্নেহের পরশে নিষ্ঠুরতা ছাড়া আর কি পেল? জীবনের সবচেয়ে মোহময় সময়ে ভালোবাসার মাদকতার বদলে সেই জীবনগুলো শুধুই সে কর্ক স্নেহের পঙ্কিলতায় তলিয়ে গেল। বাবা মা তো ভাগ্যের লিখন বলেই দায় ঠেলল, কিন্তু অতসী এখন আক্ষেপ হয়। এ ভাগ্যের লিখন ও সহজেই মুছে ফেলতে পারত যদি একটু সাহসী হতো, আর অন্যদিক থেকেও একটু সাহস পেত। কিন্তু কেন যে তখন ভবিষ্যৎটা ভাবল না ওরা? কেন সেদিন বাবা মা ভুল হতে পারে না ভেবে মায়ের সিদ্ধান্তে শিলমোহর দিয়েছিল? এগুলো ভাবলেই অসম্ভব পাপ বোধ অতসীর চেতনাকে গ্রাস করে। মনে হয় সব কিছুর জন্য তাই ও। আর 5টা সাধারণ মেয়ের মতো অতসীরও সম্বন্ধ করে 22-23 বছর বয়সেই বিয়ে হয়েছিল। ছেলে ব্যাংকে চাকরি করে, বনেদি ঘর, সুদর্শন সে যুগে বেশ লোভনীয় পাত্র। শ্বশুর, শাশুড়ি, ভাসুর, যা, দেওর, জ্যাঠ শ্বশুর, খুড়শ্বশুর, তাদের পরিবার সব নিয়ে এক জমজমাট বাড়ি। 12 মাসে 13 পার্বণে সে বাড়ি সর্বদাই উৎসব মুখর। এহেন পরিবারে বউ হয়ে এসে অতসীর বেশ ভালোই লেগেছিল। পুজোর দিনগুলোতে খসখসে গরদের শাড়ি আর গা ভর্তি সোনার গয়নায় সেজে পুজোর দালানে ঘুরে বেড়ানোর মধ্যে ও এক স্বর্গীয় আনন্দ উপলব্ধি করত। সবচেয়ে ভালো লাগতো ওর নিজের ঘরটা, দক্ষিণ খোলা কাচের সারসি ঘেরা ঘর একটা। সব সময় ঘরটায় যেন একটা মন্দিরের পবিত্রতা। যার হাত ধরে বাড়িতে আসা অনির্বাণ, সেও ছিল অতি সদাশয়। শুধু নিজের চাকরি আর বই, এর বাইরে তার কোনো জগৎ ছিল না। সাহিত্যের মতো করে যে মানুষের বৈবাহিক জীবনে প্রেম আসতে পারে তা অতসী এই মানুষটির কাছেই উপলব্ধি করেছিল। তাদের এই মাখো মাখো দাম্পত্য প্রেম শ্বশুরবাড়ির হেঁসেলে একটা বেশ মুখরোচক আলোচনার বিষয় ছিল। সেই বনেদি বাড়ির বৌরানী হয়ে দিনগুলো বেশ কাটছিল অতসীর। বিয়ের পরের বছরই ছেলে অনিকেতের জন্ম। ছেলে হওয়ার আগের সময়টা অতসী বেশ অনেকদিন মায়ের কাছে ছিল। যদিও অনির্বাণ তাকে ছাড়তে নারাজ ছিলেন, তবুও অতসীর মায়ের নানান যুক্তির কাছে তাঁর সে আপত্তি থোপে টেকেনি। এই সময় থেকে অতসীর সুখের ঘরে তুষের আগুনটা থেকে থেকে করে যে জ্বলতে শুরু করলো তার আজ অতসী পেল অনেক পরে। মা খুঁটিয়ে খুঁটিয়ে অতসীর শ্বশুর বাড়ির গল্প শুনতে চাইতেন, আর নানা মতামতে বোঝাতেন যে ওদের পরকাল ঝরঝরে। স্বামীকে অতসীর বলা উচিত আস্তে আস্তে নিজের আখের গোছাতে, ওই ঘটি বাড়ির শাড়ি গয়নার মোহে আটকে না থেকে নিজের ভবিষ্যৎ গোছানো উচিত। স্বামীর রোজগারের টাকার হিসেব রাখা উচিত অতসীরই। এইসব আপ্তবাক্য, চিরকাল মায়ের কথা বেদবাক্য বলে জেনে আসা অতসীরও মনে কথাগুলো দাগও কাটল। ওই সময়টায় যে কটা দিন স্বামী আসতেন, মায়ের কথা অনুযায়ী অতসী তাঁকে সদ্য লব্ধ এ জ্ঞানের পাঠ পড়াতে শুরু করলো। কিন্তু মানুষটি যে এসবের ঊর্ধ্বে, আর তিনিও বুঝতেন এ কথাগুলো অতসীর নয়, তাই খুব একটা পাত্তাই দিতেন না। বরং যত তাড়াতাড়ি ওদের এ বাড়ি থেকে নিয়ে যাওয়া যায় সেই চেষ্টাই করতেন। নিয়ম মেনে দিনক্ষণ দেখে অতসীর শ্বশুর মশাই বৌমা আর নাতিকে নিয়ে যাওয়ার ব্যবস্থা করতে অতসীর মাও সঙ্গ নিলেন। অজুহাত দিলেন ছোট মেয়ে একা পারবে না, কাজে নাতি একটু বড় হওয়া পর্যন্ত উনি মেয়ের সাথেই থাকতে চান। সৌজন্যের খাতিরে অতসীর শ্বশুর এটা অজুহাত বুঝলেও নাকচ করতে পারলেন না। অতএব বৌমা
ও নাতির সাথে বেয়ানও সে বাড়িতে পা রাখলেন। আর এখান থেকেই অতসীর জীবনের সুখে যবনিকা পতনের সূত্রপাত। এ বাড়িতে দিনের বেলা দরজা বন্ধ করার রেওয়াজ কোনো কালেই নেই, আর সবাই তাতেই বেশ স্বচ্ছন্দ। কারো ঘরে যখন তখন গিয়ে অবলীলায় গল্প করা যায়। যৌথ পরিবারের সবাই মিলে আনন্দ করে বাঁচার যে মাধুর্য, তা যেন এতে আরো বেশি করে অনুভূত হয়। অতসীর ক্ষেত্রে তার ব্যতিক্রম হয়নি। সেও সেই ফুল কাকিমা, নতুন জেঠিমা কি রাঙা পিসিমাদের দলে সহজেই মিশে যেতে পেরেছিল। তোর সাথে একটু গপ্প করতে এলাম রে বৌরানী বলে জাঁকিয়ে খাটের ওপর উঠে বসা কাকি শাশুড়ি, জেঠি শাশুড়ি, পিসি শাশুড়ি, ননদ, যা বা অন্যান্যদের কখনো মনে হয়নি তাঁরা ওর ব্যক্তিগত পরিসরে উকি দিচ্ছেন। বরং এর মধ্যেই ও একটা হৃদয়ের সংযোগ খুঁজে পেত। ওর সরল সাদাসিধে মন অনায়াসে হাসতে হাসতে এদের গায়ে গড়িয়ে পড়তে কোনো দ্বিধাবোধ করত না। প্রতি বৃহস্পতিবার নাপিত বউয়ের কাছে আলতা পরা বা সৌভাগ্য চতুর্দশীর ব্রতে এও হওয়া, এগুলো আস্তে আস্তে ওর জীবনের অঙ্গ হয়ে উঠছিল। কিন্তু অতসীর মায়ের এসব ছিল ঘোর অপছন্দের বিষয়। তার মতে এরা যেন 100 বছর আগে আটকে আছে। সারা জীবন একার সংসারের একচ্ছত্র অধিপতি হয়ে কাটানো মানুষটি নিজের আধিপত্যের জাল বিস্তার করতে চাইলেন নিজের মেয়ে জামাইয়ের ওপরে। নানান ঠান্ডা মন্তব্যে এইসব মানুষগুলোকে উচিত কথা শিক্ষার দায়ভার নিজের কাঁধে তুলে নিলেন। এরাও আস্তে আস্তে অতসীর সাথে দূরত্ব তৈরি করতে শুরু করলেন। অতসী বুঝতে পারলেও মাকে কিছু বলার সাহস করতে পারল না। এর মধ্যে এক দিদি শাশুড়ি স্থানীয়া একদিন অতসীর মাকে বলেই বসলেন, তুমি কি মেয়েকে একলা ঘরের গিন্নি হব, চাবিকাঠি দুলিয়ে নাইতে যাব শিক্ষা দিচ্ছ? কিন্তু সেটি যে বাছাই বাড়িতে হবার নয়। অতসীর মা চরম অপমানে সেই বয়স্ক মহিলাটিকে আবারও উচিত কথা শোনাতে ছাড়লেন না। অতসীর বিচক্ষণ শ্বশুর মশাই বুঝলেন এবার রাশ টানা দরকার, না হলে তার সংসারে বিপর্যয় আসতে চলেছে। একদিন অতসীর বাবা দাদাদের নেমন্তন্ন করলেন। বেশ ভালো আতিথেয়তার পর অতসীর বাবাকে বললেন, বেয়ানার কতদিন নিজের সংসার ফেলে এখানে পড়ে থাকবেন? এবার নাতি আর বৌমার দেখাশোনা বাড়ির লোকজনই করতে পারবে। একান্ত অসুবিধে হলে না হয় একটা কাজের লোক রেখে নেওয়া যাবে। অতসীর বাবা বিদায়ের প্রচ্ছন্ন ইঙ্গিতটি ভালোই বুঝলেন, কিন্তু তার অহংকারী স্ত্রী সেটিকে অপমান বলে ধরে আর একটা উল্টো চাল দিলেন। তিনি প্রস্তাব দিলেন যে এতদিন নাতির সাথে থেকে এরকম হুট করে চলে গেলে তার খুব মন খারাপ হবে। কাজেই দুদিন তিনি মেয়ে আর নাতিকে নিজের কাছে নিয়ে যেতে চান। দিন দুই পর না হয় জামাই গিয়ে ওদের নিয়ে আসুক। সেই দিন, সেই যে অতসী ও বাড়ির সদরের চৌকাঠ পেরোলো, তার 32 বছর রেও পার হওয়া হলো না। দুদিন পরে স্বামী ওদের নিতে এলে অতসীর মা স্পষ্ট কথায় তাকে জানালেন যে বউ ছেলের আলাদা ব্যবস্থা করতে পারলে তবেই যেন সে ওদের নিয়ে যায়, নচেত নয়। স্বামী অতসীকে জিজ্ঞেস করলেন তারও কি সেই একই মত, কিন্তু অতসী কোনো উত্তর দিতে পারল না। কি উত্তর দেবে? তার মনে হয়েছিল তাকে এই প্রশ্নটা উনি করতে পারলেন। উনি জানেন না ওর কি মত। মনে মনে চাইছিল অনির্বাণ জোর করে তাকে নিয়ে যাক, কিন্তু মুখে কোনো কথা বলতে পারল না। চোখের সামনে বিধ্বস্ত মানুষটি মাথা নিচু করে কি এক অভিমানে মুখ ফেরালো। দুজনের মধ্যে কেউ না চেয়েও এক সহস্র যোজন দূরত্ব তৈরি হলো।
ভালোবাসার মানুষ যখন মন পড়তে পারে না, তখন সে ভালোবাসা ব্যর্থ হয়। আর সেই ব্যর্থতার সুযোগ নিতে কাছের জনেরাই বোঝায় যে দুজনের মধ্যে কোনোদিন ভালোবাসা ছিলই না। অতসীর মায়ের আধিপত্যের লোভ ওদের মধ্যে এক দেওয়াল তুলে দিল। অতসী ভাবল, ওর স্বামী কেন ওকে জোর করলো না, কেন বুঝলো না অতসী এটা চায় না। আর স্বামী হয়তো ভাবলেন, অতসী তাকে এই বুঝলো যে দাম্পত্য একদিন অন্যের ঈর্ষার কারণ ছিল, আজ সেই দাম্পত্যই মুখ থুবড়ে পড়ল এক সীমাহীন প্রহেলিকার মধ্যে। অন্ধকারের অতলে আস্তে আস্তে সে বর্তমান ইতিহাস হয়ে গেল একদিন। অতসীর মনে একটা দৃঢ় আশা ছিল যে স্বামী একদিন ঠিক ওদের ফিরিয়ে নিয়ে যাবে। আর হয়তো ওই মানুষটার মনেও আশা ছিল যে একদিন সকালে দেখবে অতসী ছেলে কোলে তার সামনে দাঁড়িয়ে। এই আশা নিরাশার মাঝে বাবা এবং বাবার বাড়ির লোকজনকে পরম শত্রু ভাবতে ভাবতে অনিকেত মামার বাড়ির অবহেলায় বড় হতে লাগলো। শুরুতে কিছুদিন দাদারা চুপচাপ থাকলেও একদিন সোজাসুজি বলে দিল বোন আর ভাগ্নের খরচ তারা চালাতে পারবে না। সেদিন কিন্তু মা চুপ করেই ছিলেন। যার এই অতি ভালো যাওয়ার ঠেলায় অতসীর দুর্বিপাক, তিনি কিন্তু কপালে করাঘাতে সব দায় ভাগ্যের উপর চাপিয়ে নিজে সাধু হলেন। অতঃপর অতসীর পথে নামা, কখনো প্যাথোলজিক্যাল ল্যাবে রিসেপশনিস্ট, আবার কখনো শাড়ির বুটিকে সেলস গার্ল, আবার কখনো বা বাচ্চাদের স্কুলের দিদিমণি। এই করেই ছেলেকে বড় করার সাথে সাথে পাহাড় প্রমাণ অভিমান জমা করতে লাগলো স্বামীর বিরুদ্ধে। অবশেষে অনির যখন বছর 10 বয়স, সেই সময় এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জের দৌলতে এই নির্বান্ধব পুরীতে প্রাইমারি স্কুলের চাকরি। অতসীও বোধহয় এইরকম একটা দূরই চাইছিল, যাতে ওর অতি আপনজনদের থেকে দূরে দূরে থাকতে পারে। স্কুলের কাছে একটা ঘর ভাড়া করে একটা কাজের লোকের ভরসায় ছেলেকে নিয়ে চলে আসে। সকালে স্কুল, দুপুরে বাড়ি বাড়ি ঘুরে টিউশন, আর কাজের লোকের ভরসায় ছেলে। অবশ্য সেই ছেলে নিজের মতো লেখাপড়া করে, কারো সাথে পাছে থাকে না। না চেয়েও বাবার চেহারা ও মেধা নিঃশব্দে তার কাজ করে যায় অনির মধ্যে। সেই অনি এখন একটা কলেজে পড়াচ্ছে। অনেক দিন পর ধার দেনা করে নিজের অবশিষ্ট গয়না কটা বেচে এই এক চিলতে পাখির বাসার মতো বাড়ি। অতসীর মাঝে মাঝে বড় ইচ্ছে হয় একবার সেই বাড়িটার সামনে গিয়ে দাঁড়ায়, যেখানে একদিন সে অজস্র শাঁকুলুর মধ্যে এক সুদর্শন পুরুষের হাত ধরে দুধে আলতার পাথরে দাঁড়িয়েছিল। কিন্তু কিন্তু পর মুহূর্তে প্রচন্ড লজ্জা, অভিমান গ্রাস করে তার অন্তঃকরণকে। কে জানি, বাড়িটা হয়তো নেই আর, সেখানে হয়তো এখন বহুতল দাঁড়িয়ে আছে অতসীর ব্যর্থতা জানান দিয়ে। সেই মানুষটা আছে তো? ছি 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 ছি, এ কি ভাবছে সে? কি বা বয়স এখন তার? অজান্তেই নিজের শাখাটা হাত তুলে কপালে ছোঁয়ায় অতসী। রাস্তার কলটা কেউ বোধহয় খুলে রেখে গেছে। বিকেলের জলটা আসা মাত্রই ঝরঝর করে জল পড়ছে। অতসী অপচয়টা মোটেই সহ্য করতে পারে না। সারা জীবন হিসেব করে চলে এই একটা বড় গুণ তার মধ্যে তৈরি হয়েছে। চটি পায়ে শুনশান রাস্তায় নেমে আসে, নিচু হয়ে কলটা বন্ধ করে উঠে দাঁড়ায়। একটু দূরে একটা লোক, মাথায় একটা ছাতা, তার একটা শীত কাপড় ফেটে বেরিয়ে এসেছে। পরনে অনেক দিনের নাকাচা কোচকানো শার্ট প্যান্ট, এক মুখ দাড়ি গোঁফ। লোকটা এক দৃষ্টে অতসীর দিকে তাকিয়ে। অতসীর অস্বস্তি হয়। উল্টো মুখে ঘুরে
বাড়ির দিকে পা বাড়ায়। হঠাৎই কানে আসে, অতশীলতা। স্থানুর মতো অতসী দাঁড়িয়ে পড়ে বাড়ির গেটে। লোকটি এবার হাসি হাসি মুখে এগিয়ে আসে। তারই গভীর জঙ্গল সরিয়ে তার আজীবনের কাঙ্ক্ষিত পুরুষটিকে চিনে নিতে অসুবিধে হয় না আর তার। নিজের অজান্তেই ডুকরে ওঠে, তুমি তুমি আমার ঠিকানা কোথায় পেলে? এতদিন কেন আসনি? একদম কাছে এসে দাঁড়ায় মানুষটি। অতসীর সারা শরীর কেঁপে ওঠে, বুকের ভেতর হাজার হাজার জলপ্রপাত আছড়ে পড়ে। সেই চির চেনা নির্মল হাসি সারা মুখে ছড়িয়ে মানুষটি উত্তর দেয়, ঠিকানা তো ছিল না। তোমাদের যে আমি কত বছর ধরে খুঁজে বেড়াচ্ছিলাম। হাত ধরে মানুষটাকে ঘরে নিয়ে আসে। চেয়ারে বসিয়ে অতসী তার কোলে মুখ ডুবিয়ে হাউ হাউ করে কাঁদতে থাকে। 32 বছর ধরে জমানো যত বেদনা তাজ অশ্রুধারায় ঝরে পড়ে। শক্ত করে ধরে থাকে, আর কিছুতেই ওকে ছাড়বে না। পরম প্রেমে মানুষটি অতসীর মাথায় হাত রাখে। তার সেই ভরসার স্পর্শে অতসী সেই চেনা দাম্পত্য প্রেমকে খুঁজে পায় নতুন করে। অতসী জানতে পারে সেবারই আর আগের মতো নেই। ভাগ বাটোয়ারা হয়ে সব ক্ষোভ এখন তার মধ্যে একটা ক্ষোভেই অনির্বাণ থাকে। খাওয়া দাওয়া সব হোম ডেলিভারি। একা মানুষ, দিব্যি কেটে যায়। অনেকবারও অতসীর খোঁজে ওর বাপের বাড়ি গেছে, কিন্তু কেউ ওর সাথে দেখা করতে দেয়নি। পরবর্তীতে ওর ঠিকানাও দেয়নি। যতদিন চাকরি ছিল অফিসের পরে শহরতলির অলিতে গলিতে ওদের খুঁজে বেড়াতো। আর এখন অবসরের পর এটাই ওর সারা দিনের কাজ হয়েছে। কিছুদিন আগে অনির্বাণের পরিচিত একজনের থেকে জানতে পারে সে অতসীকে নতুন শহরতলি স্টেশনে নামতে দেখেছে। তাই অনির্বাণ বেশ কদিন ধরে এখানেই খুঁজে চলেছে ওদের। আবারও অতসীর মনের ফল্গুধারা চোখ বেয়ে নেমে আসে। এত ভালোবাসা মানুষটা ওর জন্য, আর ওকেই অতসী পাহাড় প্রমাণ অভিমানের আড়ালে হারিয়ে ফেলেছিল। এত বড় পাপিষ্ঠাও। কিন্তু অনির্বাণ, তার মনে তো আজ কোনো অভিযোগ নেই। সে তো আজ ওকে প্রথম দিনের মতো করেই চায়। চুপচাপ বসে থাকে দুজনে, যেন এক অনন্ত প্রেমাভিসারের দ্বৈত ও দ্বৈতা। এর মধ্যে অনিকেতের আবির্ভাব। খুশিতে ডগমগ অতসী অনিকেতের জিজ্ঞাসু মুখের দিকে তাকিয়ে বলে, কে বলতো অনি, চিনতে পারছিস? অনি উত্তর দেয়, না তো, ঠিক চিনতে পারলাম না। তোমার স্কুলের কেউ? অনির্বাণের চোখেও বেশ কৌতুক। বলে, বলো তো আমি কে? অতসী এবার আর থাকতে পারে না, উত্তেজনায় ফেটে পড়ে। ওরে অনি, তোর বাবা কত বছর ধরে খুঁজে আমাদের। অতসীর কথা মাঝখানে থামিয়ে দেয় অনি। বলে, কার বাবা? আমার কোনো বাবা নেই, কোনোদিন ছিলও না। আর কোথায় ছিলেন উনি যখন মামা মামিরা সারাক্ষণ আমায় বাপে খেদানো ছেলে বলতো? কোথায় ছিলেন উনি যখন পাড়ায় স্কুলে সবাই বলতো তোর মাকে তোর বাপ কেন তাড়িয়ে দিয়েছে? কোথায় ছিলেন উনি যখন তুমি দোকানে দোকানে কাপড় ফেরি করে আমার স্কুলের মাইনে দিতে, বই খাতা কিনতে? কোথায় ছিলেন উনি যখন ভালো নম্বর পাওয়া সত্ত্বেও শুধুমাত্র পয়সার অভাবে ভালো কলেজে ভর্তি হতে পারিনি? কোথায় ছিলেন উনি যখন স্কুলের বাবার ডাক পড়লে তোমায় বলতে হতো উনি বিদেশে থাকেন? এখন এসেছেন বাবা হতে আর খোঁজার কথা বলছো? ইচ্ছে থাকলে এভাবে খুঁজতেন না। বহু বছর আগেই মিসিং ডায়েরি করতেন, থানায় যেতেন, গোয়েন্দা লাগাতেন। নিজের ফ্রি টাইম কাটানোর জন্য এই খোঁজার নাটকের কথায় তুমি বিশ্বাস করতে পারো মা, আমি করি না।
এক নিঃশ্বাসে কথাগুলো বলে অনি হাঁফাতে থাকে। অতসী হাঁ হয়ে তাকিয়ে থাকে, মনে মনে নিজের মরা মাকে অনন্ত নরকবাসের অভিশাপ দেয়, ছেলের মনটা ছোট থেকে এভাবে বিষিয়ে দেওয়ার জন্য। কিন্তু অতসী, সেও তো সমান দোষী। সে কেন পারেনি ছেলের মনে বাবার প্রতি এই ঘৃণাকে কাটিয়ে দিতে? কেন সে এত কিছুর পরেও ধরে নিয়েছিল অনিতার না দেখা বাবাকে দেবতার আসনে বসাবে? ভুল তো সবটাই তার দোষে 3টে জীবন এভাবে ছাড়খাড় হয়ে গেল। নিজের হাতে নিজের গলা টিপে ধরতে ইচ্ছে করে অতসীর। এবার অনির্বাণ উঠে দাঁড়ায়, বলে, এবার আমি চলি, অনেকটা পথ একা যেতে হবে। আর ও কিন্তু কিচ্ছু ভুল বলেনি অতশীলতা, সত্যিই তো। ছেলেটা কোনো দিন বাবার স্নেহ কি তাই জানলো না? আজ ওর নিজের বাবা হবার বয়সে এসে কি নতুন করে কাউকে বাবা বলে মানা যায়? ওই জায়গাটা ওর না হয় শূন্যই থাকলো। অতসী চিৎকার করে, না, তুমি কোথাও যাবে না, এ আমার বাড়ি। অনির্বাণ অতসীর মাথায় হাত রাখে, বলে, এ কি ছেলে মানুষের মতো কথা? এ তো তোমাদের দুজনের বাড়ি, আমি তো বহিরাগত। ধীর পায়ে অনির্বাণ এগিয়ে যায়, সেই 32 বছর আগের মতো আবার অতসীকে একা করে দিয়ে নিজে একা হয়ে গিয়ে ছুটে অতসী রাস্তায় আসে। নিষ্পন্দ নির্বাক চোখে চেয়ে দেখে আস্তে আস্তে পথের বাঁকে মিলিয়ে যাচ্ছে অনির্বাণের বিশ্রান্ত ছন্দের ঋজু শরীরটা। যখন এসেছিলে, যখন এসেছিলে, হে অজানা তোমায় তবে জেনেছিলে, অনুভবে জেনেছিলে, গানে তোমার পরশখানি বেজেছিল প্রাণীর তারে, যখন এসেছিলে, যখন এসেছিলে, তুমি গেলে যখন একলা চলে, চাঁদ উঠেছে রাতের কোলে, চাঁদ উঠেছে, তুমি গেলে যখন, তখন দেখি পথের কাছে মালা তোমার পড়ে আছে, মালা তোমার বুঝেছিলেম অনুমানে এ কণ্ঠহার দিলে কারে, যখন এসেছিলে, যখন এসেছিলে। গল্পটি কেমন লাগলো তা কমেন্টে জানার অপেক্ষায় রইলাম আমরা।
আমাদের সকলের তরফ থেকে আপনাদের অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন।